আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ক্রোয়েশিয়া নিয়ে আলোচনা করব, ক্রোয়েশিয়ার বিস্তারিত বিষয়গুলো এবং আজকের এই ভিডিওটা মেক করার পিছনে একটাই কারণ হচ্ছে অনেক পরিচিত জনরাই আমাকে ইনবক্স করছেন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যে ক্রোয়েশিয়ার যে বিষয়টা নিয়ে অনেকেই বলতেছেন যে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নাকি বন্ধ, ভিসা নাকি বন্ধ বা আসলে ঘটনা কী। দেখেন, ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করতে পারেন, আর কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করতে পারেন। তো এই বিষয়টা যে আসলে কি হচ্ছে না হচ্ছে এটা আমি ভিডিওর মধ্যেখানেই বলে দিব আসলে ভিসা অফ কি না। তবে ভিডিওটা শুরু করার আগে কিছু বেসিক আপনাদেরকে ধারণা দিই অ্যাবাউট ক্রোয়েশিয়া নিয়ে। আপনারা সবাই জানেন 2024 সালে বাংলাদেশ থেকে প্রচুর ভিসা কিন্তু ক্রোয়েশিয়ার হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু ক্রোয়েশিয়াতে গেছে। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে 2025 সালে যে জিনিসটা ক্রোয়েশিয়ার জন্য সবাইকে আকর্ষণ করে বা ক্রোয়েশিয়ার জন্য সবাই পাগল হয়ে গেছেন, সেটার পিছনে একটাই কারণ হচ্ছে, দুইটাই কারণ। যে দুইটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে ভিসা রেশিও খুবই খুবই ভালো। অন্যান্য সেনজেন কান্ট্রির যেগুলা লাইক আপনি পোল্যান্ড, লিথুনিয়া, চেক রিপাবলিক, তারপর আরও যে যে দেশগুলো ছিল বা হাঙ্গেরিও আগে ছিল, এইসব দেশের তুলনায় স্লোভাকিয়া, এইসব দেশের তুলনায় ভিসা, রোমানিয়া, এইসব দেশের তুলনায় আপনার ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা খুবই ভালো ছিল এবং এখন স্টিল নাও ক্রোয়েশিয়ার ভিসা রেশিও আমরা আশা করতেছি 2025 সালেও ভালো যাবে। এই একটা হচ্ছে প্রধান কারণ। আরেকটা কারণ হচ্ছে 2 নম্বর, যেটা হচ্ছে যে এই ক্রোয়েশিয়ার ফাইল সাবমিশন করতে কিন্তু আপনাদেরকে আগে ইন্ডিয়া অথবা নেপাল গিয়ে আপনাদেরকে ফাইল সাবমিশন করতে হইতো, কিন্তু বর্তমানে এটা আর আপনাদেরকে বাইরের কান্ট্রিগুলোতে যাওয়ার কোনো ধরনের প্রয়োজন পড়তেছে না। কারণ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে অথবা আপনারা যদি চান আপনারা বাংলাদেশ থেকে বিএফএসের মাধ্যমে আপনারা সাবমিট করতে পারবেন। তো এই যে দুইটা জিনিসের কারণেই কিন্তু বাংলাদেশের যে যারা আছেন বাইরে ইউরোপে যে আসতে আগ্রহী তাদের প্রধান এবং সর্বপ্রথম যে লিস্ট আছে ইউরোপে আসার ক্ষেত্রে, ফাইল দেওয়ার ক্ষেত্রে অনেক ভাইদের কিন্তু এটাই হচ্ছে, এই দুইটা কারণেই পছন্দের তালিকার কিন্তু শীর্ষে হচ্ছে গিয়ে আপনার ক্রোয়েশিয়া। এখন আসেন এই ক্রোয়েশিয়া 2025-24 সালে এবং 25 সালে আসলে আপনি কত টাকাতে ফাইল জমা করতে পারবেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। কিতা করে ভাই? না ভাই, তো আসি। তো ক্রোয়েশিয়াতে আপনি 2025 সালে আপনারা যেহেতু সেনজেন কান্ট্রি, বাংলাদেশ থেকে ফাইল সাবমিশন করতে পারতেছেন, আপনার মার্কেট রেট যেটা চলতেছে 12 থেকে 13 লক্ষ টাকার মধ্যে আপনি কিন্তু ফাইল দিতে পারতেছেন। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে আসলে 12 থেকে 13 লক্ষ টাকা দিয়ে আসলে ফাইল সাবমিশন করা যাচ্ছে না, 15-16 লাখ টাকা অনেকেই চাচ্ছে। এটা আসলে কারা চাচ্ছে? যারা থার্ড পার্টি দিয়ে কাজ করায় তারাই চাচ্ছে, যারা সশরীরে কাজ করবে তারা 11-12-13 লাখ টাকা দিয়েও কিন্তু কাজ করতেছে এবং অনেকেই অনায়াসে ফাইল গ্রহণ অ্যাকসেপ্ট করতেছে। তো আপনারা ভালো মানুষ খুঁজেই কিন্তু আপনাকে ফাইল জমা দিতে হবে। গেল টাকার বিষয়, আমি আবার বলছি যাদের টাকা আছে 10 লাখ টাকার উপরে তারাই কিন্তু ট্রাই করতে পারবেন। সবাই যে ট্রাই করতে পারবেন ক্রোয়েশিয়াতে সেটা না, কারণ সবার বাজেট কিন্তু আমাদের ক্রোয়েশিয়ার জন্য বাজেট অতটা আমাদের কাছে নাই। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে, যারা আমাকে প্রশ্ন করেন সেটা হচ্ছে যে ভিসা রেশিও কেমন। ভিসা রেশিও আমি আগেই বলছি 24 সালে খুবই ভালো ছিল, 2025 সালেও খুবই ভালো যাবে ক্রোয়েশিয়ার জন্য, যদি ওয়ার্ক পারমিট জেনুইন হয়ে থাকে এবং সব ডকুমেন্টস পারফেক্টলি আপনি সাবমিট করতে পারেন, আপনার ভিসা বলতে গেলে হয়ে যায় ক্রোয়েশিয়ার জন্য। এখন আসেন যে আসল যে কাহিনী সেটা হচ্ছে যে এই ক্রোয়েশিয়ার জন্য আসলে ফাইল সাবমিট করলে আপনি কত দিনে চলে যেতে পারবেন বা আপনার সব কিছু কমপ্লিট হতে আপনার কতদিন সময় লাগবে। মিডিল ইস্ট থেকে কিছু ভাইয়েরা প্রশ্ন করেন, বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে মিডিল ইস্ট এবং বাংলাদেশ দুই জায়গা থেকে আমার কতদিন সময় লাগবে। দেখেন, মিডিল ইস্ট অথবা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি থাকেন, ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এটা কোনো ডিফারেন্ট তৈরি করবে না আপনাকে। কারণ হচ্ছে যে আপনি মিডিল ইস্ট থেকে ফাইল সাবমিশন করলে যে সময় লাগবে পারমিট আসতে, বাংলাদেশ থেকে ফাইল সাবমিশন করতে যে সময় লাগবে পারমিট আসতে, দুইটাই কিন্তু সময় সেম। এখন আসেন যে ভাই ক্রোয়েশিয়াতে ফাইল
পারমিট আসতে কতদিন লাগে এবং আপনারা HPZ যেটা আমরা HZ যেটা বলি আর কি, HZZ যেটা যে বলতে গেলে সহজ ভাষায় আমারও হয়তো প্রনাউন্সিয়েশনে বা উচ্চারণে ভুল হতে পারে, সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এখানে আইসা কেউ বালপাকনামি করবেন না, কারণ কিছু কিছু পোলাপাইন আছে যে কোনো প্রনাউন্সিয়েশন যদি যদি মিস্টেক হয় তাহলে বাইনচুদ মার্কা পোলাপাইনদের তাদের কমেন্ট দেখলে আপনার আর মানে ভিডিও করার মুড থাকবে না। কারণ সব বাঞ্চুদ আছে বাংলাদেশে, কিছু বাঞ্চুদ ইউরোপেও আছে, কিছু বাঞ্চুদ মিডল ইস্টে আছে এবং কিছু বাঞ্চুদ বাংলাদেশে আছে। এইসব বাঞ্চুদদের কারণে দেখবেন আমি যদি কোনো একটা কাজ করতে যাই তাহলে বাধাগ্রস্ত হয়, কারণ তারা মোটিভেশন দিতে চিনে না, তারা ইন্সপিরেশন যেটা উৎসাহ করার যে জিনিসটা সেটা চিনে না। তারা যদি একটা ভুল পায় সেখানেই আপনাকে আঙুল দিয়ে চুলকাইতে শুরু করে। তো এদের জন্য আমার সবসময় বাঞ্চুদ এদেরকে আমি বাঞ্চুদ বলি। সো সরি টু সে সামথিং অ্যাবাউট দিস টাইপ অফ ডাস্টবিন পিপুল, ওদেরকে আমি ডাস্টবিন বলি, কারণ ওরা সব জায়গায় চুলকানির এদের একটা আছে, বুঝতে পারছেন? তো কতদিন সময় লাগতে পারে আপনার অনলাইন সাবমিশন সেটা আপনার যে সময়টা লাগে সেটা হচ্ছে 1 মাসের ভিতরে বা 3 উইক্সের ভিতরে আপনি সেটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এটা পাওয়ার পর, অনলাইন সাবমিশনটা পাওয়ার পর আপনার যখন পারমিটটা অনলাইন হয়ে যাবে সহজ ভাষায়, সেটা পাওয়ার পর আপনার কতদিন সময় লাগতে পারে, সেটা পাওয়ার পর আপনার অ্যাপ্রক্সিমেটলি যে সময়টা লাগে ক্রোয়েশিয়ার জন্য সেটা হচ্ছে যে 2 মাস থেকে শুরু করে 6 মান্থের মতো একটা সময় আপনার লাগে। এখন আসেন যে ক্রোয়েশিয়ার অনেক সময় শুনি আমরা যে পারমিট ক্যান্সেল হয় কিনা। হ্যাঁ, সেটা স্বাভাবিক। অনেক সময় অনেক জায়গা থেকে আপনি যখন সাবমিশন করা হয় বিভিন্ন সিটি থেকে, জাগ্রেব, তারপর হচ্ছে আরও যে যায় অনেক সিটি থেকে কিন্তু ক্রোয়েশিয়ার পুলিশ পারমিটের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়। তো মাঝে মধ্যে অনেকেরই ক্যান্সেল হয়, ক্যান্সেল হওয়ার পর আবার সাবমিশন করলে আবার উঠে। অনেকেই আমার পরিচিত এরকম হয়েছে, পাওয়ার পরও তারা ভিসা টিসা পাইছে। তো অনলাইন ক্যান্সেলও হইতে পারে, আপনার পারমিট ক্যান্সেল হইতে পারে, তবে 2 মান্থ থেকে 6 মান্থের মতো একটা সময় লাগে। কারো 4 মাস, কারো 5 মাস, কারো 6 মাস লাগতে পারে। এটা ডাজন্ট ম্যাটার। আপনার ক্রোয়েশিয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে পারমিটের জন্য, এটা আমি আগেই বলছি। এবং যাদের ধৈর্য নয় তাদের জন্য কিন্তু ক্রোয়েশিয়া না, কারণ ক্রোয়েশিয়ার পারমিট আসতে 4, 5, 6 মাসও ওয়েট করতে হবে। আমি এমনও মানুষ চিনি, নিজের খুব কাছের মানুষগুলাই, যাদের 6 মাসেও পারমিট আসছে, আসার পর তারা এমবেসি ফেস করেও কিন্তু ভিসা পাইছে। কারো 2 মাসে আসছে, এমবেসি ফেস করে ভিসা পায় নাই। তো এটা হচ্ছে লাক, অল অ্যাবাউট লাক। কারো 5 মাস, কারো 4 মাস, কারো 6 মাসে বের হবে। সর্বোচ্চ 6 মাস লাগে। যারা জেনুইনলি কাজ করে তাদের কাছে ফাইল সাবমিট করলে আপনার 6 মাসের ভিতরে সব কিছু চলে আসবে। এখন আসেন গেল এইটা, এখন আসেন ফুল প্রসেসটা কত সময় লাগবে। 1 বছর সময় নিয়ে আপনাকে দাঁড়াতে হবে, সেটা যেখান থেকেই, যে কোনো বাংলাদেশ থেকে হোক অথবা মিডিল ইস্ট থেকে হোক, আপনি যে জায়গা থেকেই দাঁড়ান না কেন আপনার 1 বছরের একটা সময়সীমা রাইকেই কিন্তু আপনাকে ফাইল সাবমিট করতে হবে ক্রোয়েশিয়ার জন্য। এখন আসেন আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে স্যালারির রেঞ্জটা কেমন বা স্যালারি আপনি কেমন পাবেন ক্রোয়েশিয়ার জন্য বাংলাদেশ থেকে, মিডিল ইস্ট থেকে, যে কোনো জায়গা থেকে ফাইল সাবমিট করতে আমার মেডিকেল লাগবে কিনা, কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা আজ পর্যন্ত ক্রোয়েশিয়ার জন্য লাগে নাই আপনার, তবে কাজের ভিডিও লাগে। আপনি যদি ওয়েল্ডারের কাজ জানেন, আপনার ওয়েল্ডারের একটা ভিডিও লাগবে, প্লাস্টারের জানলে প্লাস্টারের ভিডিও লাগবে, কার্পেন্টার অর্থাৎ স্কিল ওয়ার্কার হলে আপনার স্কিল ওয়ার্কারের একটা ভিডিও আপনার 4 থেকে 5 মিনিট বা 2 মিনিট 3 মিনিটের একটা ভিডিও, কোম্পানি যেটা আপনার কাছ থেকে চাইবে সেই ভিডিওটাই আপনাকে দিতে হবে যত মিনিটের চাইবে। তবে কোনো ধরনের মেডিকেল চেক আপ লাগে না এবং কোনো ধরনের এডুকেশন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা আপনাকে প্রমাণ করতে হবে না, যেমনটা অন্যান্য কান্ট্রিগুলোতে অনেক সময় লাগে। সেই জিনিসটা কিন্তু ক্রোয়েশিয়ার জন্য নাই। তারপর হচ্ছে সৌদি থেকে আপনি যদি ক্রোয়েশিয়ার জন্য এমবেসি ফেস করেন, আপনার কোনো ধরনের এনওসি, দুবাই থেকে এনওসি বা কোনো কোম্পানিতে যদি আপনি মিডল ইস্টের কাজ করেন, আপনার এনওসি টেনওসি এইগুলোর ঝামেলা নাই। সেই ক্ষেত্রে মিডল ইস্ট থেকে একটা ভালো একটা সুযোগ হচ্ছে, অপরচুনিটি হচ্ছে আপনার ক্রোয়েশিয়া, কারণ সেখানে আপনার এনওসির যে জটিলতা আসে সেটা আপনাকে ফেস করতে হবে না, সেটা থেকে আপনি মোটামুটি রেহাই পাবেন যদি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করেন। তো স্যালারি রেঞ্জটা হচ্ছে 840 ইউরোর মতো আপনি ইনকাম করতে পারবেন। কেউ 900 ইউরো ইনকাম করে, কেউ 1000 ইউরো ইনকাম করে। ক্রোয়েশিয়ার জন্য যাওয়ার পর আপনি ওভারটাইম কাজ করতে পারবেন কিনা কোম্পানিতে, ক্রোয়েশিয়াতে এটা একটা ভালো সুযোগ। আপনি চাইলে বিভিন্ন কোম্পানিতে ওভারটাইম কাজ করতে পারবেন, আপনি বন্ধের দিনেও কিন্তু কাজ করা যায়। সেটা হচ্ছে, এখন হচ্ছে ক্রোয়েশিয়া যাওয়ার পর আমাদেরকে মেডিকেল করলে যদি আনফিট হয় তাহলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে কিনা বা মেডিকেল করায় কিনা, নিজের খরচে করতে হবে কিনা। ক্রোয়েশিয়াতে যাওয়ার পর আপনি মেডিকেল আপনার কোম্পানি থেকেই করবে। তারপর হচ্ছে আপনাকে
মেডিকেলে যদি আপনি আনফিট হন তাহলে আপনাকে দেশে পাঠাবে না, আপনি ওখানেই আপনাকে ট্রিটমেন্ট করাবে বা আপনি চিকিৎসা নিতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের প্যারা নেওয়ার দরকার নেই। অনেক ভাইয়েরা কিন্তু এইসব বিষয়ে আমাকে প্রশ্ন করেন, কারণ বোঝা যায় না আল্লাহ কাকে কখন কোন রোগ দিয়ে দেন। তো এত টাকা খরচ করে যদি আপনি ওখানে যাওয়ার পর যদি আপনার একটা, আল্লাহ না করুক, যদি কোনো ধরনের একটা সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার যদি কোনো ধরনের প্রবলেমের পড়ে আপনাকে যদি দেশে পাঠিয়ে দেয়, তাহলে তো আপনার টাকা পয়সা সব লাগবে। এই ধরনের কোনো ধরনের চিন্তা আপনার নিতে হবে না, প্যারা নিতে হবে না, এগুলা কোনো ধরনের হ্যাসেল ফেস আপনাকে করতে হবে না। এবং ক্রোয়েশিয়ার বিভিন্ন কোম্পানি থেকে আপনি জবে গেলে তারা নিজ থেকেই কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। রিবুল্ট বা ওয়াইজ এগুলা, রিবুল্ট অ্যাকাউন্টটা ক্রোয়েশিয়াতে খুব বেশি চলে। তো সেটা ম্যাক্সিমাম কোম্পানিতে বাংলাদেশিরা যাওয়ার পর তাদেরকে রিবুল্ট একটা ইন্টারন্যাশনাল একটা ব্যাঙ্কিং সিস্টেম আছে, সেটা খুলে দেয় এবং ক্রোয়েশিয়াতে আপনাকে ব্যাংকের মাধ্যমেই কিন্তু আপনাকে স্যালারিটা প্রোভাইড করে থাকে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আর কাজের যে চাহিদা, সেটা হচ্ছে ওয়েল্ডার কাজের চাহিদা আছে, কনস্ট্রাকশন কাজের প্রচুর চাহিদা। আপনারা জানেন ক্রোয়েশিয়াতে ম্যাক্সিমাম বাংলাদেশিরা কনস্ট্রাকশন কাজে যায়। তারপর হচ্ছে গিয়ে আপনার প্লাস্টার, প্লাম্বার, কার্পেন্টার, ওয়েল্ডার, এইগুলার ওয়েল্ডার এমজি, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের কাজের, এগুলা মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন এবং ক্রোয়েশিয়াতে এগুলো ভালোই মোটামুটি চলে। তো আরেকটা জিনিস হচ্ছে যে ক্রোয়েশিয়াতে টিআরসি কার্ড 1 মাস 2 মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন এবং পিআর পাইতে হলে আপনাকে 5 বছর এখানে বৈধভাবে, স্থায়ীভাবে আপনাকে বৈধভাবে ওখানে কাজ করতে হবে। কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স না করে আপনাকে ওইখানে থাকতে হবে। থাকার পর কিন্তু আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। তবে অনেকে বলে যে পিআর কেউ পায় কি না, আসলে বা ক্রোয়েশিয়াতে যাওয়ার পর কয়জন আর ক্রোয়েশিয়াতে স্টে করে? সবাই কিন্তু ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, ওইসব কান্ট্রিতেই কিন্তু সবাই চলে যায়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশিরা যে 4-5 বছর কেউ স্টে করে না। সো সেই ক্ষেত্রে বাংলাদেশিরা পিআর পায় না, কিন্তু পিআর পাওয়ার সুযোগ তৈরি হয়ে ওঠে না বাংলাদেশিদের জন্য। তবে আমি মনে করি যে কোনো দেশে যাওয়ার পর এখানে 4-5 বছর থাকলে আপনি বিজনেস করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওখানেও কিন্তু আপনার লাইফ সেট আপ করা যায় যদি আপনি চেষ্টা করেন। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে ক্রোয়েশিয়াতে যাওয়ার পর, আসার পর আপনি চাইলে ইতালি, ফ্রান্স ওইগুলোতে মুভ করতে পারবেন কিনা। আপনি চাইলে বাসে, ট্রেনে, বিমানে, যে কোনো ওয়েতে আপনি ওই সব দেশ থেকে চলে আসতে পারবেন। 40 থেকে 50 ইউরো আপনার কস্টিং হবে। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। তো মোটামুটি একটা আইডিয়া দিল। আরেকটা জিনিস হচ্ছে যে ভিসা বন্ধ কিনা, পারমিট বন্ধ কিনা। পারমিট এবং ভিসা কোনোটাই বন্ধ হয় নাই, আর এখন পর্যন্ত এগুলা বন্ধ হয়ে গেছে, এগুলা চালু আছে। তো আপনারা বিভ্রান্তিকর নিউজ বা বিভ্রান্তিকর এগুলাতে আপনারা পড়বেন না। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। ইতালির রোম সিটি থেকে আমি ছিলাম ইমরান আজকে আপনাদের সাথে। অবশ্যই অনেকের কাজে লাগবে এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।